মানে করতেছে কেন, অফিসার আসতেছে, হ্যাঁ অবজারভেশন করতেছে কেন। তো তখন বুঝতে পারি না। তারপরে মনে হয় যে পরীক্ষা টোটালি শেষ হয়েছে। তখন কিন্তু এসএসসি এটা আপনার সনটা হবে 91 সন। 91 মে মাসে মারা গেছে, মে মাসের 5 তারিখে আমার বাবা। তো আমরা খুব একটা মানে একটু সন্দেহ থাকলেও আবার কিন্তু অতটা আবার করি না, বয়স কম তো আসলে অতটা বুঝা উঠতেছি না। তারপর পরীক্ষা ওই সময় খুব দ্রুতই শেষ হয়ে যেত, টানাভাবে, কোনো গ্যাপ নাই। তো পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা যথারীতি আমাদের দেশের বাড়ি গৌরনদী, বরিশাল, এখানে আমরা চলে আসি। আচ্ছা, এরপরে আমরা ওখানে আসার পরে এরপরে তখন আপনার বয়স কত? তখন আমি তখন নিউটনে পড়ি। নিউটনে পড়েন, ওকে। হ্যাঁ, এরকম একটা বয়স। হ্যাঁ, তারপরে আমরা আসলে ফাইনালি আমরা চলে আসি না, আমরা গোপালগঞ্জে আরও কিছুদিন থাকি, যেহেতু আমাদের ওখানে একটা রেজিস্ট্রেশন করা আছে আমার আমার যে মেট্রিকের যে লেভেলটা আর কি, ওখানে কিন্তু আপনার একটা থাকে শিক্ষাবর্ষ আর কি। সেই শিক্ষাবর্ষটা ওখানে মানে কমপ্লিট করার হঠাৎ করে যে আমরা গৌরনদী এসে পড়ি, তখন আমার স্কুল চেঞ্জ হওয়ার কারণে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। এই জন্যে আমি পরবর্তীতে আমাদের পরীক্ষা পর্যন্ত মানে পরবর্তী একটা বছর আমরা ওখানে থাকি। আমার মেজো ভাই আর আমি একই ক্লাসে ছিলাম। তো আসলে আব্বা মারা যাওয়ার পরে আমরা আস্তে আস্তে আমাদের অবস্থার খুব একটা অবনতি হয়ে যায়। মানে এতটা অবনতি হয়ে যায় যেহেতু সে কোনো আমার বাবার স্যালারি মানে আসলে ফিনান্সিয়াল যে প্রবলেমটা, হ্যাঁ সাপোর্টটা, এটা কিন্তু এখন ক্রমেই বন্ধ হয়ে যেতেছে। আর আমার বাবার পেনশনের টাকাগুলোর উপরে হয়তো আমাদের নির্ভর করা লাগবে পরবর্তীতে, ওইগুলোর জন্য আমরা চেষ্টা করতেছি। কিন্তু এজিবিতে অনেক সমস্যা থাকে, এগুলো কাভার করে উঠে মানে খুব দ্রুত আর কি একটা বিল পাস করে আনা সম্ভব হয় না। তো আমাদের তারপরও আস্তে আস্তে অনেক কষ্ট, আস্তে আস্তে আমাদের কষ্টটা আসলে বাড়তে থাকে, ফিনান্সিয়াল যে ক্রাইসিসটা আর কি। যাই হোক, এইভাবে এক সময় মেট্রিক পরীক্ষা দিই গোপালগঞ্জ মডেল গভর্নমেন্ট হাই স্কুলে আমি 92-তে পরীক্ষা দিয়ে তারপর ওখান থেকে পাশ করি। তারপরে এসে আমরা গৌরনদী যে কলেজ, এই কলেজে ভর্তি হই। হ্যাঁ, ইন্টারে ভর্তি হওয়ার পরে আসলে ওই সময় খুব একটা বুঝি না, মানে বয়স যাই হোক আমার ভিতরে মনে হয় ওই ম্যাচুরিটিটা আসে না, যে একটা সিরিয়াসনেস, যে আমার বাবা নাই, আমাদের একটা দায়, মানে অনেক কিছু বুঝে, হ্যাঁ এরকম কিছু আসলে না এখনও, তখনও একেবারেই ছেলে মানুষই, এরকম এক অবস্থা ছিল। যাই হোক, তারপরে আবার পড়াশোনা করতেছি, কিন্তু অতটা বেটার না, মানে ওই যে নিজের ওই ছেলে মানুষই বা অবহেলা এরকম কারণে খুব হালকাভাবে পড়াশোনা হচ্ছে। তো ইন্টারমিডিয়েটে কীভাবে যেন একটা মানে ড্রপ হয়ে গেল, আমি মানে ফার্স্ট টাইম ফেল করলেন? হ্যাঁ, ফেল করলাম। ফেল করার পরে আমার মাথার ভিতরে আসলে যে আসলে আমি কী করলাম, মানে তখন আমার মনে হয় যে আমি আমার মানে কি বলে আমার সেন্স ফিরে আসলো, এরকম এক অবস্থা। এর আগে মনে আমার সেন্সই ছিল না। একটা সময় পরবর্তীতে আমি যে আবার মানে রিপিট দেওয়ার চেষ্টা করলাম। তারপরে রিপিট দেওয়ার পরে পাস করলাম, কিন্তু অতটা বেটার হয় না আসলে। মানে এসএসসিও বেশি একটা বেটার হয় না, ইন্টারও বেশি একটা বেটার হয় না। এভাবে চললো। তারপরে আমি যাই হোক ইন্টার পাস করলাম কোনো রকম আর কি। পাস করার পরে ডিগ্রিতে ভর্তি হলাম। তো আমার বড় ভাই ফ্যামিলি টেক কেয়ার করতো, কিন্তু সেও কিন্তু অতটা আসলে বুঝতো না এটা হাউ টু মানে মেনটেন্স এ ফ্যামিলি, এই জিনিসটা আসলে সে খুব একটা বুঝতো না। যার কারণে আমাদের ওই বাবার পেনশন বা কোনটা দিয়ে কী করলে মানে অবস্থাটা আসলে কোথায় গিয়ে দাঁড়াইতে পারে বা কীভাবে চলবে, এই জিনিসগুলো যেভাবে একভাবে মানে চললো। তো পড়াশোনা করছি, পড়াশোনার ভিতরে ফ্যামিলির ক্রাইসিসের কারণে স্বাভাবিক গতিটা আসলে কখনোই পায় নাই। দেখা গেছে যেখানে আমার বই লাগবে, খাতা লাগবে, অন্যান্য বা আমার প্রাইভেট খরচ ওইভাবে দেওয়া যায় না। দেখা গেছে 7-8 মাসের প্রাইভেটের টাকা বকেয়া পড়ে গেছে। এইভাবে মানে যাই হোক আস্তে আস্তে করলাম। তো এইভাবে মানে ডিগ্রি কমপ্লিট করলাম। কিন্তু ডিগ্রি কমপ্লিট করলেও অতটা ভালো আর হয়ে ওঠে নাই কোনো লেভেলে। এই 3টা লেভেলের একটাও ভালো হয় নাই, বেটার হয় না আসলে। তো
এরপরে আস্তে আস্তে এখন ভালো যে একটা চাকরির জন্য আমি কোথাও আসলে যেহেতু রেজাল্ট ভালো না হ্যাঁ সেটা রেজাল্ট ওইভাবে ভালো apply- না এই জন্য কোথাও আসলে মানে এখানে ভালো একটা জায়গায় অ্যাপ্লাই করার মতো আসলে শক্তি পাচ্ছি না। আচ্ছা তারপরে দেশের বাড়িতে মানে এই আড্ডা বা এদিকে আড্ডাবাজি করে চলাফেরা চতুর্দিকে আসলে কোনো কাজের দিকে মানে আমি যে কোথাও জব করব বা আমার কিছু একটা করতে হবে এই জিনিসটা ভিতর থেকে আসতেছে না, হুম। বা ওই ধরনের আমি সেই স্পিডও পাচ্ছি না আমার পড়াশোনার বা আমার সার্টিফিকেটগুলোর উইকনেসের কারণে আসলে। হুম। পরবর্তীতে আমার বড় কাকা খুব প্রেশার ক্রিয়েট করলো যে এক জায়গায় বেরো, কিছু একটা চাকরি বাকরির চেষ্টা করো ইত্যাদি। তো একসময় ঢাকা আসলাম, চট্টগ্রাম গেলাম, তারপরেও খুব একটা ভালো কিছু একটা হয় না। হুম। তা চিন্তা করলাম যে একটা ব্যবসা বাণিজ্য করি। আচ্ছা তা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে এদিকে আমার একটা দিকে একটু হয়ে যায় মানে এক- ব্যবসা বাণিজ্য এক- মানে কিসের ব্যবসা বাণিজ্য? আমি এমনি থানা লেভেলের ছোট একটা দোকান আর কি। দোকান দিবেন? হ্যাঁ দোকান দেবো। হুম। দোকানটা হচ্ছে মানে গার্মেন্টস টাইপের, হুম। রেডিমেড জামা কাপড় ইত্যাদি। ওকে তো এটার ভিতরে দিয়ে এটা শুরু করলাম, আর খুব একটা ভালো হয় না। আবার এদিকে আমি একটু গানের দিকে আসলে আমার মনোযোগ ছিল, হুম। গানের দিকে মানে গান মনোযোগ- করতেন? আমি গান করতাম এবং Okay. আমার মা খুব মানে আমার গানের খুব ভক্ত ছিল? হ্যাঁ ভক্ত ছিল এবং খুব সাপোর্ট করতো যে তুই বড় কিছু একটা হবি। ওরে বাবা। পরবর্তীতে আমি কুলুদাপে ট্রাই করছিলাম, আচ্ছা আচ্ছা তো কি কারণে বলতে হয় না আমার হয়তো। পছন্দ হয়নি, বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাদ ঠিক দিয়ে আছে, এটা দিয়েছি। হয়েই থাকে, যাই হোক। সমস্যা নেই। হ্যাঁ তো এরপরে আমি ঘটনাক্রমে যে কোনোভাবে আমি আমার এক ভাতিজার মাধ্যমে আমি ঢাকাতে আসি। এটা মেঘনাঘাট পেপার মিলস, আচ্ছা এখানে আসা করি। তো আমার ভাতিজা এখানকার অফিসার ছিলেন, ওই হিসাবে আর কি আমাকে নিয়ে আসছে। হুম নিয়ে আসার পরে আমি এদিকে জব করতেছি। তো আমি আসলে কিন্তু মানে যেভাবে হোক আমি বিএ পাস করছি, একটু পড়াশোনা মানে একটু শিক্ষার দিকে মানে মানুষ শুনলে একটু মূল্যায়ন করে হুম কিছুটা হলো, জানা ছেলেটা গ্রাজুয়েট কমপ্লিট করা, হ্যাঁ এদিক থেকে। তো আমি যেখানে ঢুকছি ওখানে খুব একটা ভালো লাগবে না, মানে ডেইলি বেসিস হিসাবে ঢুকছি, যেটা ক্যাজুয়াল আর কি। আচ্ছা ওখানে ঢোকার পরে পরবর্তীতে ওখানকার যে অফিসার যে জিএম উনি, ওনার সাথে আমার ওই ভাতিজার সাথে বেশ একটা হুম হইলো আর কি, কথা যে ছেলেটা শিক্ষিত, ওরে একটু মানে আসলে লেবার পজিশনে খারাপ কোনো অবস্থায় না দিয়ে একটু একটা ভালো একটা জায়গায় একটু মূল্যায়ন করা যায় কিনা। এখন এখান থেকে আমি আমি ওই যে কোম্পানিতে জব করতাম ওখানে একটা ছেলে আসলে মেশিনে কাজ করতো, ওই ছেলেটার সাথে আমার সাথে পরিচয়। ঠিক আছে, তারপরে আমি আমার ওই ছেলেটার মাধ্যমে আমি একটা মানে বিয়ে শাদীর সম্পর্কে আমি জড়াই যাই। আচ্ছা এটা আমার একদম টোটাল ফ্যামিলি থেকে আমি একদম সাপোর্টেড না, তবে আমার ভাই ছিল, ছোট ভাই, আমার ছোট ভাইয়ের সাথে নিয়ে আমি অনেকটা পারিবারিকভাবেই হুম বিয়েটা হয়ে যায়। হুম তারপরে আমার প্রথম বাচ্চা হয়, ওর স্বাভাবিকভাবেই হয়, মানে যেটা কত সালে বিয়ে করলেন আপনি? আমি এটা আনুমানিক, মানে একদম যে আপনাকে এক্সাক্ট বলতে হবে বিষয়টা এরকম না। exact সঠিক। আচ্ছা, সালটা মনে নেই আপনার? ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই। হয়তো 20 বা এরকম। ওকে তারপরে আমার মেয়ের বয়স, বড় মেয়ের বয়স এখন 12 চলে, আচ্ছা ওই হিসাবে আর কি যেরকম, ওকে তো সনটা খেয়াল নাই। তারপরে আমার বড় মেয়েটা হলো ও স্বাভাবিকভাবে মানে স্বাভাবিক যে ডেলিভারি সেভাবেই ওর জন্ম হইলো। হুম তো এইভাবেই চলতেছে। এই যে লকডাউনটা শুরু হলো যে আপনার করোনা ভাইরাসের কালে আর কি, হুম যখন শুরু হলো তখন আমার ওয়াইফে সেকেন্ড বেবিটার জন্য কনসেপ্ট করছে। এই করোনাকাল মানে 2019 সালে? হ্যাঁ 2019 সালে। ওকে তো যখনই একদম লকডাউন, কেউ কারো বাসায় যায় না, কোনো ডাক্তার কোনো পেশেন্ট টাচ করে না, হুম কোথাও কোনো সার্ভিস পাওয়া যাচ্ছে না, এমন এমন একটা সময়। হুম তো এই সময় ওর একেবারে মানে আপনার লাস্ট টাইম, হুম ওই সময় হঠাৎ করে, এটা ছিল আপনার জুন মাসের 1 তারিখ। আচ্ছা তো জুন মাসের 1 তারিখে আমি সকালবেলা উঠে ওর পেটে নিচ থেকে একটা পেইন উঠতেছে। জি পেইন উঠতেছে হালকা হালকা, মনে হচ্ছে যেন মানে টয়লেট হবে বা এরকম একটা বেগ বা কিছু একটা। আসলে বিষয়টা যে ডেলিভারি সম্পর্কিত মানে ইঙ্গিত, এটা আমি আসলে বুঝতে পারছি, আমার তো আইডিয়া নেই সেই আইডিয়াটা। আচ্ছা
তো ও বারবার হাঁটাহাঁটি করতেছে আর মানে টয়লেটে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু টয়লেটে গেলে আর মানে টয়লেটটা হচ্ছে না। হুম তো এই পর্যায়ে ওরে আমি সাথে নিয়ে হাঁটতেছি, আমি বুঝতে পারছি যে আসলে সময় মনে হয় খুবই সংকীর্ণ হয়ে গেছে। হুম তো আমি আমার তখন ডিউটির টাইমটাও হয়ে যাইতেছে কাছাকাছি। তো আমি আমার অফিসারে ফোন দিয়ে বলছি যে আমার ওয়াইফের অবস্থা ভালো না, আগে থেকেই তো আমি জানাই রাখছি। হুম তো ওরে হয়তো নিয়ে আমার হসপিটাল যাওয়া লাগতে পারে। তো আমি তাইলে আজকে আসতেছি না, ওকে নিয়ে আমি হসপিটালে যাব। হুম তো ওই দিনই ওরে নিয়ে আমি, এটা হচ্ছে মুগরাপাড়া চৌরাস্তা, যেটা সোনারগাঁ নারায়ণগঞ্জের ভিতর পড়ছে। জি তো ওইখানে আমি আগে একটা মহিলা ডাক্তার দেখাইতাম। হুম তো ওইখানে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওই মহিলা আবার যে কিছুটা মানে ধান্দা করবে মানে এই বিষয়ের উপর, এটা আসলে আমরা বুঝতে পারি না। হুম এর আগে একবার গেছি, তখন মানে আমার ওয়াইফের সাথে কথোপকথনে বলতেছে যে আমি বাসায় স্বাভাবিক ডেলিভারি হইবে আশা করি, হুম আগের বাচ্চা বাসায় হয়েছে এরকম। তো ওই মহিলার তাতে হয়তো কিছুটা লস হয় বা তার স্বার্থ বিঘ্নিত হচ্ছে বা এরকম কিছু, যেটা একটা মানে ওদের একটা ব্যবসায়িক একটা মনোভাব যে থাকে আর কি, হুম ওটা হয়তো হার্ম হইবে এরকম একটা চিন্তা ভাবনা করে ওর ভিতরে হয়তো ওই জিনিসটা কাজ করতেছে। তো আমি ওখানে নিয়ে গেছি মহিলার কাছে। ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা হঠাৎ করে বলতেছে যে ও বেবির কোনো মানে পাওয়া মানে নড়াচড়া কিছু টের পাওয়া যাচ্ছে না ইমিডিয়েট। ওনারা বললেন হ্যাঁ, ইমিডিয়েট মানে ওর করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হুম সিজার করার সিদ্ধান্ত নেওয়ার পরে ওরা সিজার করে মেয়ে বাচ্চা হয়েছে। হুম তো আইনা দিছে, দেওয়ার পরে ওরা বকশিস চাচ্ছে ইত্যাদি হুম এসব। তা আমি হ্যাঁ খুশি আল্লাহর মতে। হুম কিন্তু আমার ওয়াইফের মানে যত সময় যাইতেছে এই অতই ওর পেটের পেইনটা মানে বাড়তেছে। বাড়তেছে, হুম। ক্রমশই বাড়তেছে। এখন একদিন যায়, 2 দিন যায়, মানে কোনো ডেভেলপ নাই, বরং মানে ডিমোশন হচ্ছে, এরকম একটা অবস্থা। হুম অবস্থার অবনতি হচ্ছে ক্রমশ। হুম আর ওর প্রস্রাব পায়খানা একদম টোটালি বন্ধ হয়ে গেছে। হুম তা তারপর আমরা ওখান থেকে ওরা রিলিজ করে দিছে। হুম সম্ভবত 2 দিন বা 3 দিন ছিলাম, তারপরে আমরা রিলিজ করে নিয়ে গেছি বাসায়। নেওয়ার পরে তো অবস্থার ক্রমেই অবনতি হইতেছে। হুম এখন যখনই বেশি মানে 2-3 দিন 4 দিন চলে গেছে, তখন আমার শাশুড়ি আমার বাসায় স্টে করতেছিল। তখন আর আগের দিনের মানুষ তো, ওনারা বলতেছে জিনে ধরছে, কালিতে পাইছে ইত্যাদি জি নানান কথা, যেগুলো আর কি ওনাদের আগের ইয়াতে থাকে। হুম তো ওনারা এইসবে বেশিরভাগ বিশ্বাস করে। আচ্ছা। আমি তখন বলতেছি দেখেন, আমার সন্দেহ লাগে ওর পেটের ভিতর কিছু একটা হয়তো রাইখা দিছে, আমার যা মনে হয়। হুম। এখনই যদি একটা কোনো ব্যবস্থা নেওয়া যায় তাইলে হয়তো ওর জন্য ভালো হবে, নাইলে হয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে। হুম তারপর আরও সময় যাইতেছে, আরও মানে যখন 1 সপ্তাহ 10 দিনের মতো চলে গেছে, 1 সপ্তাহ মানে ওভার হয়ে গেছে, তখন ওরা আর মানে পেট ফুলে একদম অনেক বড় হয়ে গেছে। আর প্রস্রাব পায়খানা তো টোটালি বন্ধ, আর সহ্য করতে পারতেছে না নিজেকে। হুম তো আমার কাছে তখন মোটামুটি টাকা পয়সার আমার হাতে মানে সিজারের জন্য যেরকম একটা মানে আমার আসলে আমি রিজার্ভ রাখছিলাম, ওগুলো আমার শেষ হয়ে গেছে হাতের থেকে। আমার হাতে টাকা পয়সা একেবারেই ফুরিয়ে গেছে। হুম ছোটো জব করি, ওই হিসাবে আমি খুব একটা ব্যালেন্স হাতে ছিল না। তো একটা সময় আম, ও মানে আমার ওয়াইফ ওর ছোট ভাই, মানে ভাইদের ভিতরে বড় কিন্তু ওর ছোট আর কি, হুম ওর পরে। তো ওকে ফোন দিয়ে বললো যে তুই আমার জন্য কিছু একটা কর। হুম তখন ওর ভাই বলতেছে তুমি ঢাকা এসে পড়ো, দেখি তোমার জন্য কিছু একটা কি করা যায়। হুম মানে আমার শাশুড়িকে বলতেছে আপারে নিয়ে আসো, আমরা দেখি অন্যভাবে ট্রাই করে। তো ঢাকা নেওয়ার পরে ওখানে একটা বেসরকারি হসপিটাল ছিল, ওখানে ওরে নিয়ে কিছু চেক আপ করা হয়েছে, কিন্তু কোথাও কিছু ধরা পড়তেছে না। হুম মানে আপনার এক্স রে কিংবা আলট্রাসাউন্ড বা যে কোনো কিছুই করুক বা যে কোনো টেস্টই করুক, কিন্তু কোনো কিছুতেই কিছু ধরা পড়ে না পেটের ভিতরে। আচ্ছা আরও অবস্থা আর বেশি খারাপ হলো। তারপরে এক মহিলা মানে গাইনি বিশেষজ্ঞ, ওনাকে দেখাইলো, তাও কোনো ইয়ে হয় না, পায়খানাও বন্ধ হয়ে যায়। পরে ওরে একটা ওই মানে টয়লেট স্বাভাবিকভাবে হওয়ার জন্য একটা কি যেন একটা ওষুধ আছে খুব পাওয়ারফুল, এইটা ব্যবহার করছে যাতে ওর মানে টয়লেটটা ক্লিয়ার হয়ে গেলে হয়তো ও একটু রিলিফ বোধ করতে পারে। হুম
একটু আরাম বোধ করতে পারে এই জন্য। কিন্তু ওগুলা দেওয়ার পরেও মানে খুব একটা হইতেছে না, আবারও অবস্থা আরও খারাপ হইতেছে। পেট অনেক বড় হয়ে গেছে, আর মানে পেটে মানে একটা ফুটবল যেরকম অনেক মানে প্রেসারে থাকে, মানে হাত দিলে বোঝা যায় যে অনেক চাপ থাকে, ওইরকম একটা চাপ ওর পেটের উপরে এরকম। আমার মানে ওর নিজের মাথার চুল নিজে টাইনা ছিঁড়ে ফেলাইছে যন্ত্রণায়, মানে পেটের ব্যথায়। পেটের যন্ত্রণায়। আর আমাকেও মানে আমার আমার মানে ঘুষে মানে আমার গায়ে মানে কি যে করবে, মানে তার নিজের যন্ত্রণা মানে আমাকে প্রকাশ করতে পারতেছে না, তুমি আমার জন্য কিছু একটা করো। তারপরে আমরা ওকে মানে আমার শালিকা ছিল ইয়াতে শনি একরা, ও আবার ওখানে আসছে, বলতেছে আপারে দেশ বাংলায় নিয়ে যায়, শনি একরাতে একটা হসপিটাল আছে, ওখানে নিয়ে যায়, ওরা বেটার সার্ভিস করে। তো বেসরকারি তো আমি সাহস পাচ্ছি না, তারপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওখানে বড় একজন প্রফেসর দিয়া ওখানে নেওয়ার পরে একটা মানে প্রস্রাবের রাস্তায় একটা পাইপ ব্যবহার করছে, এটা কি সিস্টেমটা আমি জানি না, ডাক্তারি মতে কি বলে, ওইটা ব্যবহার করার পরে মানে ভিতর থেকে ওর যত পানি জাতীয় এবং বর্জ্য মানে নর্মালভাবে আপনার নাইমে আসছে পাইপের মাধ্যমে। এটা আসার পরে কিছুটা পেট হালকা হয়েছে, হালকা হওয়ার পরে মানে অনেক মানে আরাম বোধ করতেছে। পরে আমি যে বললাম যে এখন ভালো লাগতেছে, হ্যাঁ ভালো লাগতেছে। কিন্তু ওই একদিন যাওয়ার পরে আবার ওই সেম কন্ডিশন, আর মানে ওই একই অবস্থা, আবার পেট ফুলে খারাপ অবস্থা, মানে কোনো কিছুই যেতেছে না। পরে ওই আমরা ওখানকার ডাক্তারে বললো যে আমাদের একজন বড় ডাক্তার আছে প্রফেসর, ওনাকে আইনে আমরা দেখাইতে পারি, কিন্তু ওনার ভিজিট 1000 এবং নগদ দিয়ে দিতে হবে সাথে সাথে, ডিউ রাখা যাবে না। আমরা বলছি ঠিক আছে দেখান, আমরা সাথে সাথে দিয়ে দেবো। এরপরে ওই বড় ডাক্তার পরের দিন আসলো, কিছু চেক আপ দিল, এগুলা করার পরে উনি দেখলো পেটের ভিতরে মানে চাপ দিয়ে দেখলো যে কী অবস্থা। তা ডাক্তার বলতেছে মানে এটা ওপেন করা ছাড়া আর কোনো উপায় নাই ফাইনালি। আর ওর গায়ে তখন পর্যন্ত কি ডায়াগনোস করা গেছে যে কি হয়েছে? না, তখন পর্যন্ত কিচ্ছু ধরা পড়তেছে না, ওরা কিছু ধরতেই পারতেছে না। এখন ডাক্তার বলতেছে অপারেশন করতে হবে, মানে দেখতে হবে। ওপেন করলেই একমাত্র বোঝা যাবে ভিতরে সমস্যাটা কি আছে, কেন আল্ট্রাসোনোগ্রাম বা অন্য কোনো কিছুতেই ধরা পড়তেছে না। তা ওখানে তারা কিছু বুঝতে পারতেছে না। তারপরে বললো যে এটা ওপেন করতে হবে। তা ও আমার ওয়াইফ আবার খুব একটা পড়াশোনা ভালো না, আসলে ওপেনের অর্থটা বোঝে না, ও ডাক্তারের মুখের দিকে তাকাই রয়েছে। আর আমি তো বুঝতে পারছি আসলে অবস্থা কিন্তু খুবই খারাপ। আর বলতেছে যে রুগীর শরীরে ব্লাডের মাত্রা খুবই কম, যেটা 4% লেভেলে নেমে আসছে। আমি যতদূর জানি যে 13-14 পর্যন্ত এক একটা স্বাভাবিক মানুষের শরীরের রক্তের চাপ থাকে 1%টা। তো বলছে এর ব্লাড দিতে হবে। তারপরে আমার শ্যালক 2 জন, ওরা ওদের বন্ধু বান্ধব অনেক ইয়া করে অ্যারেঞ্জ করে ওই রক্ত জোগাড় করলো। রক্ত জোগাড় করার পরে রক্ত একটা দিছে, কিন্তু কোনো পরিবর্তন নাই। তা দেওয়ার পরে আবার চেক করলো যে রক্তের মাত্রাটা বাড়লো কিনা, হ্যাঁ কিছুটা বাড়ছে। তারপরে অবস্থা মানে ওর যন্ত্রণা বাড়তেছে ক্রমশই, টিকতে পারতেছে না। আর ডাক্তার তো বলছে ওর এখন মানে এটা ওপেন করা ছাড়া আর কোনো পদ্ধতি নেই। যার কারণে আমরা এখন ওরা বলতেছে আমরা এখন সিদ্ধান্ত আপনাদের উপরে, রোগী বাঁচতেও পারে মারাও যেতে পারে। আর তখনকার অবস্থা, এখন যখন এই কথা বলছে তখন আমার একেবারে মানে যেন আমার আসমান ভাঙে আমার মাথায় পড়লো, এরকম এক অবস্থা আমার। হ্যাঁ, বড় মেয়েটা তখন ছোটই তো, এখন 5-এ পড়ে, তো তখন হয়তো 3-তে পড়ে, খুব একটা কিছুই বোঝে না। তো আমার হাতের অবস্থাও খুব খারাপ, যে আমি আসলে পয়সা করি জিনিসগুলো আসলে মাথায়। আর লকডাউনের সময় তো কেউ কাছে আসতেছে না, দূর থেকে সবাই হয়তো ফোন করে জিজ্ঞেস করে, আসলে কিন্তু কেউ মানে যে সাপোর্ট দেওয়ার মতো ওই অবস্থা নাই। তো এর ভিতরে আমার আসলে কানাডাতে আমার 2 স্বাস্থ্য ভাই, আমার বাবার বড় ভাইয়ের মানে আপন বড় ভাইয়ের 2 ছেলে থাকে। তো বড়জনে খুব একটা মানে বিষয়টা মানে কারো লক্ষ্য রাখে না, কিন্তু ছোট যেটা আমার এই ছোট মানে এজেও আমার থেকে যথেষ্ট ছোট,
তো ও আবার সবার খুব খবরাখবর নেয় যে আমার কোন ভাই কোন বোন কে কোথায় কী অবস্থায় আছে, যদি খারাপ অবস্থায় থাকে তারে কিছুটা সহযোগিতা করার চেষ্টা বা বিপদ আপদে অনেকটা আগানোর চেষ্টা করে। তো এরকমই আমারও কিভাবে ওর সাথে আমার সাথে মাঝে মাঝেই কথা হইতো। তো এর ভিতরে যখন আমার ওয়াইফের ওই যে যখন সিজার করে তার আগে আগে কিন্তু আমার অনেকটা মানে আমার সম্ভবত 25,000 না কত জানি এরকম দিয়েছিল। তো দেওয়ার পরে ওইটার কারণে আমি অনেকটা একটু সুবিধা হয়েছে। এখন এই অবস্থায় গিয়া হাতে টাকা নাই, আবার ওই এক অবস্থায়। তো আর ওই যে ব্লাডের যখন কথাটা উঠছে তখন আমি অনেক হেল্প চাইছি, মানে ফেসবুকে একটা দিছে যে রক্ত দেন জীবন বাঁচান, মানে ইংলিশে লিখছি আমি। ওকে। তো কয়েকজন আমার রিলেটিভ ওরা ভাবছে হয়তো আমি অন্য কোনো আর্থিক সাহায্য চাচ্ছি, ওরা হয়তো বুঝতে পারে না। আচ্ছা আচ্ছা। তো আমার এই ঘটনাটা তারা জানে, কারেন্টলি তারা শুনতেছে যে কি অবস্থা, কখন কখন কি অবস্থা এগুলো জানে। তো ওরা ভাবতেছে যে সবাই ভালো অবস্থায় আছে, তো সবাই ভাবতেছে যে হয়তো আমি আর্থিক সাহায্য চাচ্ছি। আসলে কিন্তু আমার সমস্যা আর্থিক ক্রাইসিস তো আছেই, কিন্তু আমি আসলে ওটা চাই না, অনেকটা মানে অনেকের কাছে ছোট হওয়া বা বিভিন্ন কারণে আর কি আমি চাই না। বুঝতে পেরেছি, হ্যাঁ। সামাজিক একটা ব্যাপার, নিজের প্রেস্টিজের একটা ব্যাপার থেকে যায় এরকম। জি। তো পরবর্তীতে সবাই আমার সাথে খুব যোগাযোগ করতেছে, ওই ফেসবুক পোস্টে গিয়া সবাই আমার খুব করতেছে, বলতেছে তোমার বিকাশ নাম্বারটা দাও, বিকাশ নাম্বারটা দাও। তো আমি বলছি আমি যেটা ইউজ করি এটাই আমার বিকাশ নাম্বার। তো সবাই আমার টাকা পাঠাচ্ছে, মানে যে যেভাবে পারে, কেউ 10,000, 15,000, 5,000, 20,000, যে যেভাবে পারছে টাকা পাঠাচ্ছে। বলতেছে ট্রিটমেন্ট যেন ভালো হয়, আমরা তো করোনার কারণে কাছে আসতে পারতেছি না, কিন্তু ট্রিটমেন্টে যেন কোনো অবহেলা না হয়। তো আমি এর ভিতরে যখন এখন ওই ডাক্তার ওরে ওপেন করতে বলতেছে, মানে ওরে অপারেশন করবে, বড় ধরনের অপারেশন। এখন আমরা তাইলে এখন কি করা, এখন সিদ্ধান্ত তো আমি একা নিতে পারি না, যেখানে আমার শ্বশুর বাড়ির লোক, তাদের মেয়ে, সেই হিসাবে আমি তো অপারেশন করার ফাইনাল মানে ডিসিশনটা আসলে দিতে পারি না। পরে আমি আমার শাশুড়ির কাছে ফোন দিলাম এবং আমার শ্যালক বা আমার অন্যান্য যারা আছে ওর বোনরা সবাইকে আমি ডাকলাম যে তোমরা সবাই একটু আসো, ডাক্তার কিছু কথা বলছে, এখন কি করবা। তো ওরা তখন আসছে, আসার পরে আমরা একেবারে আলাদা একটা রুমে চলে গেছি, রুগীর সামনে না, কারণ রুগীর সামনে কোনো কথা বললে বা কোনো কিছু অবস্থা মানে একটু হলে তখন রুগীর মানসিক অবস্থা খারাপ হতে পারে, হ্যাঁ, রিয়াকশন হতে পারে। তো আমরা একেবারে অনেক দূরে চলে গেছি আর এক রুমে। তো যাওয়ার পরে এখন মানে আমি বলতেছি যে এই অবস্থা আসলে ওরে বাঁচানোর একটাই উপায়, অপারেশন করতে হবে, তাতে তার জন্যে বাঁচা মারাটা আল্লাহর হাতে, কিন্তু তার অপারেশন ছাড়া কোনো ওয়ে নাই, কোনো উপায় নাই আসলে। তারপরে এখন আপনাদের সিদ্ধান্ত, আমি সিদ্ধান্ত দিতে পারতেছি না। তো এই অবস্থায় গিয়া সবাই খুব কান্নাকাটি করতেছে, মানে চাপাভাবে, কেউ আওয়াজ করতে পারতেছে না, কারণ এই রুগী যদি কোনো কিছু টের পায় তখন তার অবস্থা আরও খারাপ হইতে পারে। তো আমরা মানে একদম চাপাভাবে কীভাবে মানে আসলে সময়টা যে সবাই মানে কান্না জর্জরিত, কিন্তু কেউ কোনো আওয়াজ করতে পারতেছে না, মানে একেবারে বুক ফাটা কান্না। তখনও অপারেশন হয়? হ্যাঁ, তখনও অপারেশন হয় না। তখন সিদ্ধান্ত নেওয়া হইতেছে কি করা যায়। হ্যাঁ, কি করা যায়। আমি তো মানে পরে চোখ ওই হাসপাতালে কি কাজটা করতেছে? ওই হাসপাতালে করে নাই, আচ্ছা, অন্য হাসপাতালে নিয়ে অন্য হাসপাতালে। তখনও ডায়াগনোজ করে পাচ্ছে না, না, কি কিছুই ধরা পড়তেছে না। তারপর পরবর্তীতে আমি ফেস মানে মুছা, চোখ টোক মুছা ভালোভাবে ধুয়ে তারপরে আসছি সামনে। পরে বলতেছে কি হয়েছে, আমার ওয়াইফে আমার বলতেছে কি হয়েছে, কি হইবে। ডাক্তার বলছে আরে 2-3 দিন, তারপরে তোমার এটা কোনো সমস্যা না, তাহলে মন ভাঙবা না, আমি তোমার বাবা, আমি তোমার মা। ও বুঝতে পারছে যে আসলে আমার মায়ের অবস্থা খুবই খারাপ, মানে আমার কথাটা ও সেরকম একটা ইঙ্গিত পেয়েছে। তখন ওই বাসের জানালা থেকে আকাশের দিকে তাকাই রয়েছে, তাকাইয়া একভাবে দৃষ্টিতে তাকাই রয়েছে আর বলতেছে বাবা, আমার মার এই ক্ষতি যারা করছে তাদেরকে তুমি ছাড়বা না। তখন বুঝলেন কিভাবে যে ক্ষতিটা হয়েছে?
তখনও তো বোঝার সুযোগ হয়নি আপনাদের? না, ওর তো অবস্থা যে খারাপ হইতেছে, মানে আসলে তো কিছু একটা আমি আজ করতেছি যে আসলে ওর অবস্থা সিজার থেকে তো মানে খারাপ অবস্থার হ্যাঁ, ভিতরে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। ওর ভিতরেই কিছু একটা হইতেছে যেটা সিজার থেকে আসলে বোঝা যাইতেছে। তা তারপরে ওখান থেকে ওই দিনই সিদ্ধান্ত হইলো যে ওরা বলতেছে যে এই রোগে এই বড় ধরনের অপারেশন তো এটা যদি করা হয় তাহলে রুগী আইসিইউতে রাখতে হয়, আর আমাদের এখানে আইসিইউ নেই যেহেতু, তো আমরা এখানে আসলে অপারেশনটা করতে পারবো না। হুম, তো সেক্ষেত্রে আমরা বলতেছে ওরা মানে আসলে রেফারেন্স মানে চাচ্ছে আর এক জায়গা করে দেওয়া আর কি। হুম, তখন ওরা ঢাকা মেডিকেল কিংবা মিটফোর্ড এভাবে বলতেছে। তখন আমরা কি মনে করি ঢাকা মেডিকেলের কথা, আমরা ঢাকা মেডিকেলের আগে নাম নিতেছিলাম না যে ওখানে করোনা ইউনিট আছে, এই কারণে ওদিকে আমরা নিতে চাচ্ছি না। হুম, যাক একটা টাইম তারপরে নিয়ে গেলাম, ওরে নিয়ে যাওয়ার পরে ওখানে তো দালালের অভাব নাই হসপিটালে, বেড পাইতে গেলেও দালাল ধরা লাগে। যাই হোক আমার দুই শ্যালক ওরা তো ছোটো থেকেই ঢাকাতে বড় হয়েছে, ওরা আবার এইসব লাইন ঠাইন ধরতে পারছে যে কোনোভাবে খুব দ্রুত ম্যানেজ করে ফেলেছে। নেওয়ার সাথে সাথে সিটে উঠাইয়া একদম ভর্তি করে মানে ওখানে ভর্তি করে এনেছে। ওই সাথে সাথে এর কিছু চেক আপ দিছে, দেওয়ার পরে এই টেস্ট মানে তার ট্রিটমেন্ট শুরু। হুম, তো সব চেক আপ করার পরে ওখানে ডাক্তার বলতেছে যে এর কিন্তু অবস্থা ভালো না, এর যে কোনো মুহূর্তে অপারেশন থিয়েটারে নেওয়া লাগতে পারে। সে যে কোনো মুহূর্তে রাত 1টা 2টা 3টা মানে কোনো সময়ের কোনো ইয়া নাই, যে কোনো মুহূর্তে অবস্থা খারাপ হলে ওরে অপারেশন। তখনও আপনারা এত দেরি করতেছিলেন কেন? আপনারা নিয়ে তো পারতেছেন, কেন দেরি করতেছেন এত? মানে অপারেশনটা যেহেতু করতেই হবে, তা আপনারা দেরি করতেছেন কেন? এখন আমরা তো এখানে আনলাম অপারেশন, এখন তো সিদ্ধান্ত নিলাম যে আমরা অপারেশন করব। তখন এরা শিওর হলে এরাও ওই ধরনের চেক আপ করছে নানান কিছু, কিন্তু ভিতরে কিছুই পাওয়া যায় না। তো পাওয়া না ওখানে একদিন এর ভিতরে আরও বেশ কিছু রক্ত অ্যারেঞ্জ করা লাগছে। তো রক্ত দিয়ে দিয়ে ওর শরীরটা অনেকটা মানে স্বাভাবিক যে রক্তের চাপটা শরীরে এটা আসলে আনার চেষ্টা। তো 2-3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তো এর ভিতরে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। ওখান থেকে যাত্রাবাড়ি সবসময় যোগাযোগ, আমার শ্বশুরের বাসা, ওখান থেকে খাবার আনা নেওয়া, লোকজন আসা দেওয়া, কারো হাতে টাকা পয়সা নাই লকডাউনের কারণে। একটা লোক আসলেও তারে যাতায়াত ভাড়া আমার দিয়ে দিতে হয়, এরকম একটা অবস্থা। কেউ যদি দেখতেও আসে তাইলেও তার যাতায়াত ভাড়া, যদি খাবার আসা নেওয়া করে তাইলেও ওই টাকা মানে মনে হয় যে দ্রুত পানির মতো টাকা নাইমে যেতেছে। যদিও বিভিন্ন জায়গা থেকে আমার টাকা আসতেছে, কিন্তু মানে এত দ্রুত টাকা শেষ হয়ে যায় হাতে। দেখা গেছে প্রতিদিন 2,500-3 হাজার টাকা করে খরচ হইতেছে স্বাভাবিকভাবে। এর ভিতরে 2-3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। দেওয়ার পরে একদিন সকালবেলা এক ব্যাগ রক্ত দেওয়ার কথা। তো আমি ওখানে যে আমাদের রক্তটা রিজার্ভ রাখা হয়েছে ব্যাংকে, ব্লাড ব্যাংকে, ওখান থেকে আমি আনতে গেছি। তা আনতে যাওয়ার পরে সকাল তখন 8টার মতো বাজে। আমার তখন ওই রাত্রে আমার শাশুড়ি ছিল ওর পাশে। রাতে তো কারো না কারো থাকতে হয় রোগীর সাথে। ওই সময় আমার শাশুড়ি ছিল। পরবর্তীতে ওই সকালবেলা ওর ছোট বোন, আমার ওয়াইফের ছোট বোন, ও আসলে আমার শাশুড়ি বাসায় চলে যাবে। সারা রাত তো একটা লোক থাকলে পরের দিন সকালবেলা তো যাইতে হয়। আর আমার ছোট বেবিটা রয়েছে বাসায়, ওটা আবার আমার শাশুড়ি হ্যান্ডেল করে। একটা পর্যায়ে আমি যখন ব্লাড নিয়ে আসছি রুমে, তখন দেখতেছি যে ওর আমার তখন আমার ছোট বাচ্চাটা তখন কোথায়? হ্যাঁ, বাচ্চাটা আমার শাশুড়ির কাছে, এটা যাত্রাবাড়ি। আচ্ছা, ওকে ফিট করাচ্ছে কি? ওকে ফিট করে আসলে আমার শাশুড়ি দেখাশোনা করে। আচ্ছা, ঠিক আছে। এই জন্যই আমার শাশুড়ি এসে এখানে স্টে করতে পারে না। তাও একদিন ছিল ওখানে আমার আরো আমার ছোট শালিকা ছিল, এই জন্য ওরা হ্যান্ডেল করছে। এক রাত্র এখানে আমার শাশুড়ি ছিল। তো আমার ওই শালিকা আসার পরেই আমি ব্লাড আনতে গেছি। ব্লাড আইনা মানে যেমন ঢুকছি তখনই হঠাৎ করে বলতেছে, ভাইয়া এদিকে আসেন তো দ্রুত। তখন আসার সাথে সাথে বলতেছে যে তাড়াতাড়ি ডাক্তার খবর দেন। বলতেছে কি মানে প্রস্রাবের রাস্তা থেকে একদম ফিনকি দিয়ে মানে
পুজের মতো আর কি, হুম রক্ত মানে পুজের মতো কিছু একটা, মানে একদম ফিনকে দিয়ে প্রস্রাবের রাস্তা থেকে বের হয়েছে একদম পর্যাপ্ত পরিমাণ, অনেক হুম। একদম পুরো বেড ভাইসে গেছে এরকম। তা আমি সাথে সাথে দৌড়ে ইয়াতে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের ওই মহিলা ওই সময় আবার ডাক্তারদের শিফটই চেঞ্জ, সকাল 8টার সময়। হুম সাথে সাথে ওই ডাক্তার আসছে এবং ওই বড় যে ডাক্তার, ওনারা ওই সকালবেলা মাত্র ইন হচ্ছে আর কি। হুম সাথে সাথে উনি ওই যে মহিলা ডাক্তার, উনি সাথে সাথে ডাক দিয়ে বলতেছে যে এখনই ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাও। হুম 5 মিনিটের ভিতরে ওরে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। এখন আমি কি করব, মানে কার কাছে দোয়া করব না কি, কার কাছে কি চাবো, আমার মানে মানে আমার সব ভাঙে আসতেছে, আমার মাথায় আর কিছু কাজ করতেছে না। ওরা অপারেশন থিয়েটারে ঢুকাই দিয়ে ওর এক ভাই আর বোন অপারেশন থিয়েটারের সামনে, আর আমি একদম সেই ঢাকা মেডিকেলের গেটের বাইরে গিয়ে বসে রয়েছি। হুম আমার কোনো নাওয়া খাওয়া মানে কোনো এক অবস্থা নাই। আমি ওখানে বসে খালি বিভিন্ন জায়গায় ফোন দিতেছি আর বলতেছি ওরে অপারেশন থিয়েটারে ঢুকাইছে, ওর জন্য সবাই দোয়া করো। আমার দোয়া চাওয়া ছাড়া আসলে কিছু আর করার নেই। কিছুই করার ছিল না। ওইখানে অপারেশন হয়েছে আপনার মনে হয় অপারেশন শুরু হয়েছে মনে হয় 9টার দিকে, হুম আর সম্ভবত 11:30টার সময় অপারেশন শেষ হয়েছে। শেষ হওয়ার পরে ওরে আইসিইউতে ভিতরে নিয়ে রাখলো। এখন ওখানে কারোর আর যাইতে দেয় না। আমি জিজ্ঞেস করলাম ওই ফোনে, আমারে বলতেছে যে আমার শালিকা বলতেছে যে ভাইয়া আপনি চিন্তা করেন না, আপার অবস্থা ভালো, হুম আর অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন আইসিইউতে নিয়ে গেছে। তা আমরা কথা বলছি যে হাত দিয়ে ইশারা করছি, ও আমাদের ইশারার মানে জবাব দিছে। ওকে তারপরে ওখানে আমি আর ওই দিন আর ওকে দেখতে পারলাম না। হুম তো আমি বাসায় চলে গেলাম, বাসা থেকে আবার সকাল সকাল আসলাম। এখন ওইখানে নিয়ম হচ্ছে আপনার 4 ঘন্টা ওরা আইসিইউতে রাখে, তারপরে ওরা বের করে দেয় আচ্ছা সরকারি হসপিটালগুলোতে। তা আমরা চিন্তা করছি যদি রোগীর অবস্থা ভালো না থাকে তাহলে আমি 4 ঘন্টা কেন, আমি আরও বেশি রাখবো। প্রয়োজনে যদি আমার টাকা দিতে হয় বা কোনো ওদের কিছু মানে খুশি করা লাগে তাও আমি করব, কিন্তু আমার রুগী স্বাভাবিক অবস্থা হইলে তখন আমি বের করব। হুম তো ওরা বলতেছে যদি আপনাদের রোগী আরও বেশি টাইম রাখতে চান তাহলে আপনাদের খরচ করতে হবে। এটা ওই যে ওখানকার যে লোকজন দালাল অন্যান্য হুম সবাই মানে টাকার ধান্দা করে। ওদের ওই এক রাতের জন্য আমি কিছু আলাদা টাকা দিছি। দেওয়ার পরে পরের দিন সকাল প্রায় 8টা-9টা। হুম তার মানে 4 ঘন্টা জায়গা আমরা প্রায় 16-18 ঘন্টা রাখছি ওরে। রাখার পরে আমি ওরে না দেখা পর্যন্ত আমার আসলে বিশ্বাস হইতেছে না হুম যে ওর অবস্থাটা কি। পরে আমি 9টার দিকে আমার ওই শালিকা আসলো, আমরা দুইজন একসাথে ওটার ভিতরে ঢুকলাম। ঢুকে দেখতেছি ওরে একেবারে আইসিইউতে যেভাবে রাখে একদম হাত পাও ছড়াইয়া, হুম সব মেশিনারি কম্পিউটার, ওর প্রেশার মাপার মানে ইয়াতে সব কম্পিউটার মনিটরে উঠতেছে। হুম তো ওই সময় আমি আবার একটা করছি, আমি মোবাইল আমার হাতে অ্যান্ড্রয়েড সেট ছিল, ওইটা আবার আমি ভিডিও অন করে তারপরে ভিতরে ঢুকছি, হুম যাতে আমি মানে কিছু ভিডিও করতে চাইতে পারি অবস্থাটা, ওকে মানে একটা ডকুমেন্ট হিসেবে রাখার জন্যে, হুম যে পরবর্তীতে আমার লাগবে। কারণ আমি ওই যেই হসপিটালে থেকে এই ঘটনাগুলো হয়েছে আমি চাইতেছি এর বিরুদ্ধে আমি একটা অ্যাকশনে যাব, হুম এই কারণে আমি ওটার একটা ডকুমেন্ট তৈরি করতে চাইতেছি। তো পরবর্তীতে আমি যাইয়া ওরে ওই ভিডিওটা ওর দিকে ধরে তারপরে আমি ওরে জিজ্ঞেস করলাম কী অবস্থা, ভালো লাগতেছে এখন? হুম তো বলতেছে হ্যাঁ ভালো। তারপর তারপরে বলতেছে আপনার রুগী এখনই আমরা নামাই দেবো, বেডে পাঠাবো, হুম মানে নর্মাল যে ইয়াতে ওখানে। তারপরে আমরা ওরে সহযোগিতা করলাম, এটা ধরলাম, ওর কাপড় চোপড় কিছুটা এই করে গুছাইয়া ওই পেটের এখান থেকে সালোয়ার কামিজ পরে তো এখান থেকে ঠিক এতখানি একটা কাপড়টা কাটছে কেচি দিয়া, কাটার পরে একদম এই বুক থেকে নাভি সোজা ফেরে ফেলছে হ্যাঁ এতখানি ফাটছে ফাইরা, তারপরে ভিতর থেকে হুম এই কাজটা করছেন। এখন পরবর্তীতে আমি যেটা শুনছি এটা আসলে ডকুমেন্ট আমি পাই নাই। হ্যাঁ। আমি যেটা কি শুনেছেন আপনি এটা বলেন? শুনছি যে কি ওর problem ছিল? ওর ভিতরে একটা পাশে কাপড় জাতীয় কিছু একটা পাইছে, এটা ওই ইয়াতে আপনার ওই যে রিলিজ ফাইলের ভিতরে দেওয়া আছে ওইটা।
আচ্ছা আচ্ছা, ঢাকা মেডিকেলে ওটার মানে ভিতরে যে ইংলিশে, অপারেশনটা হয়েছিল সেখানে কাপড় রেখে আসছিল, হ্যাঁ বা কিছু কাপড় একটা। রেখেছিল, কাপড়টা ওখানে পচছে। মানে সি সেকশনের। হ্যাঁ হ্যাঁ, ওইটা হওয়ার কারণে শরীরের অংশ ওখানে পচন ধরছে। আর ওরে নাকি পায়খানার যে মানে আপনার যে বর্জ্যটা যে যায়, সেই ওইটা নাকি নষ্ট হয়ে গেছে। ওইটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওখানে আবার ওরা কিছু মানে অন্য উন্নত কোনো প্রযুক্তির কিছু একটা ওরা রিপ্লেস করছে ওখানে। আচ্ছা, মানে যে পায়খানার যে খাবারের যে বর্জ্যটা ওখানে যায় থাকে যে, জি তো আমার বলতেছে এটা চায়না প্রযুক্তিতে ভালো একটা উন্নত একটা ইয়ে আছে, ওটা ওরা ওখানে সেট আপ করছে। আমার ওই অপারেশন থিয়েটারে আমার 35,000 টাকা লাগছে, 35,000 টাকার মেডিসিন বিভিন্ন কিছু আর কি। তা আমার কাছে শুধু টাকা চাইছে, আমি টাকা দিয়েছি, আমার তো আর কোনো ওইদিকে খেয়াল নাই, হুঁশ নাই, এরকম এক অবস্থা। তা আমার শ্যালক আসছে, ওরা টাকা দিয়েছে, ওর সাথে সাথে যেটা লিখে দিয়েছে ওই সামনে ওইভাবে ফার্মেসি আছে ওখান থেকে নিয়েছে। ওর ভিতরে হয়তো কিছু একটা ওরা আরও কিছু নিয়েছে কিনা বলতেছে, অনেক দামি একটা কি যেন একটা আছে, এটা মনে হয় ওরা পেটের ভিতরে ই করছে, ওইটা যদি অ্যাডজাস্ট হয় পরবর্তীতে নাকি শরীরের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। ন্যাচারাল কোনো কিছু একটা দিয়ে ওরা ওইভাবে তৈরি করে, এটা পরবর্তীতে অ্যাডজাস্ট হয়ে যায়। আর যদি অ্যাডজাস্ট না হয় তাহলে আবার পরবর্তীতে আবার সমস্যা হইতে পারে বা আবার অপারেশন করা লাগতে পারে ফার্দার। তা যাই হোক, এখন এটা যেটা শুনছি ওই শোনা কথা, কোনো বিশ্বাস না, তবে ওই কাগজে যেটা দিয়েছে যে ওর ভিতরে যে কাপড়টা পাইছে এটা আর কি। ডাক্তার হঠাৎ করে আমাদের ওই মহিলা ডাক্তার বলতেছে যে আপনার কোন হসপিটালে করেছেন? পরে আমরা বললাম যে এই হসপিটাল। তা ওই হসপিটাল থেকে যে হসপিটালের পরিচালক না যেন ডাক্তার, ওনারা আবার ফোন করছে, এই ডাক্তারের সাথে যোগাযোগ করছে। আমরা এখন যেই ডাক্তারের আন্ডারে ওর ট্রিটমেন্টটা চলতেছে, ওখানে ওর ডাক্তার বলতেছে যে অমুক ডাক্তার না। তখন আমরা বলতেছে যে এখন আর যা হয়েছে আল্লাহর মতে আপনাদের রুগী তো বেঁচে গেছে, তো সমস্যা নাই, আর ওদের পিছনে আর কোনো ব্যবস্থা নিয়ে কী করবেন। পরে আমরা বলছি যে ম্যাডাম প্রায় আরও 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন রাখতে হইতে পারে ওই হসপিটালে। এই 15 দিনে যদি আমার 5,000 টাকা করে খরচ হয় তাহলে এইটা আমার জন্যে মানে অসম্ভব ব্যাপার। তখন আমি আবার আমার হাতে তখন এই 10-15 হাজার টাকা আছে, তা আমি কয়দিন ওরে, আমি তো 1 দিনের 2 দিনে আমি হয়তো ওরে রাখতে পারবো, তারপরে আমি আর পারতেছি না। আর ওখানে ওই সময় যে মানে হাই পাওয়ারি একটা অ্যান্টিবায়োটিক দিছে, ওইটা 850 টাকা করে, তিন বেলা 3টা, এই 3টা ইঞ্জেকশনের আমার 850 করে, তার মানে 3-24-2500 টাকা আমার ওখানে আমার রাখতে হইতেছে। তারপরে হসপিটালের আনুষঙ্গিক খরচ তো আরও 20-2500 রয়েছে, মোটামুটি 5,000 টাকা প্রতিদিন খরচ যাবে। তো এর ভিতরে আমার যে অন্যান্য বোনরা আছে ওরা, ওদের সবসময় যোগাযোগ আছে, ওরা আরও টাকা পয়সা পাঠাইতেছে, আমার হাতে টাকা পয়সা কম। আর এখন আর দেওয়ার মতো আর তেমন আর কেউ আসলে আর নাই, মানে আমার হাতে যে সবাই মোটামুটি দিছে, এগুলো খরচ হয়ে গেছে। এখন আর মানে যে কেউ দিবে বা সহযোগিতা করবে এই জিনিসগুলো মানে এখন আর আমি কারো কাছে চাইতেও লজ্জা পাচ্ছি। আর আমি কোথা থেকে অ্যারেঞ্জ করবো যে আমার এখানে বৈশা মানে আমি ফোন দিয়ে কার মাধ্যমে কি আনা মানে টাকা পয়সা আনা যায়, এই জিনিসগুলো আসলে তখন ওই দূর থেকে করা সম্ভব না। তখন আবার নিরুপায় হয়ে ওই আমার ভাইরে ফোন দিছি কানাডাতে, তো বললাম যে এই জরুরি দরকার, তাড়াতাড়ি তুমি ফোন করো, একটা মেসেজ দিলাম শুধু। মেসেজ দেওয়ার পরে ও আবার কল ব্যাক করলো। পরে বললাম যে ওর তো এই অবস্থা, অপারেশন তো সাকসেসফুল, কিন্তু ওর এখন যে ওষুধগুলো লাগে এগুলো তো আমি আর মানে করতে পারতেছি না, এগুলো চালিয়ে রাখা আমার পক্ষে আর সম্ভব না। কারণ আমি তো তীরে আইসা তরি ডুবে দেবে এরকম এক অবস্থার মধ্যে আমি পড়ছি। তো বলছে কেমন খরচ হইতে পারে? পরে আমি ওর একটা হিসাব দিলাম, মানে অঙ্ক যেরকম লেখা ওইরকমভাবে মেসেজ করে হিসাব দিলাম যে দৈনিক ওর ওষুধের পিছনে এই খরচ। আর ওই ওষুধটা হসপিটালে মানে পাওয়ার কথা হসপিটাল থেকে ফ্রি, সরকারি হসপিটাল যেহেতু, কিন্তু তখন নাকি এটা সাপ্লাই ছিল না। সাপ্লাই ছিল না দেখে আমি 3-4 দিন এভাবে নিজে কিনেই চালাইলাম। চালানোর পরে হঠাৎ করে বললো যে ওষুধটা সাপ্লাই আসছে আপনাদের, আমরা একটা দেবো, আপনারা 2টা কিনবেন।
মানে এক বেলারটা হসপিটাল থেকে দেবে আর বাকি 2 বেলারটা ওরা আমার নিতে হবে। 2 বেলাটা আর 1 বেলাটা হসপিটাল দেবে। তো তাতে আর আমি দেখতেছি কোনো লাভ হইতেছে না, কারণ 3 বেলায় যদি আমার ওষুধের খরচটা 3 বেলাটাই সরকারি হসপিটাল থেকে পাওয়া যাইতো সাপ্লাই, তাইলে আমার একটা উপকার হইতো। কিন্তু আমার এক বেলায় 800 টাকা সেভ করে আমার লাভটা তারপর যা পাই তাই আমার লাভ। আমার তো এতটুকুই, মানে আমার উপরের থেকে চাপটা কমে। যাক, এক বেলার ওষুধ দিত আর বাকি 2 বেলার ওষুধ দিত না। তো এর ভিতরে অন্য একজন বলতেছে এদের কাছে ওষুধের সাপ্লাই ঠিকই আছে, এখন আপনারা লোভ দেখাইতেছে, বাকি 2টাও এদের কাছ থেকে আপনারা কিনে আপনি ইচ্ছা করলে কিনতে পারেন। আপনি যদি টাকার লোভ দেখান, দেখবেন ওরা ওই বাকি 2টাও ওরা আপনার নামমাত্র কিছু দামে ওরা আপনার কাছে বিক্রি করতে পারে। ওকে। তো যাই হোক, আমি আর সে ওই ওই ধরনের কোনো ইয়েতে যাইনি, আমি বাহির থেকে কিনে আনছি 2টা আর ওরা একটা দিছে, এইভাবেই চলছে। 2 দিন যাওয়ার পরে আরও 2-3 দিন এইভাবে চলে গেলো। তখনও আমার ওই কানাডা থেকে আমার ওই চাচাতো ভাই তখন, এখন আর নিজে না দিয়ে এখন ওই তার বড় ভাইরে ফোন করে বলতেছে যে এরকম এরকম, যে ওয়াইফের তো এই সমস্যা, এখন এর কিছু সহযোগিতা করো, হয়তো এইভাবে বলছে। একদিনের মাথায় ও আরও 15,000 টাকা পাঠাইছে। আমি ভাবছি হয়তো আরও একটু বেশি হয়তো পাঠাবে বা কিছু একটা, এতে আমার খরচের মাত্রাটা অনেক বেশি। এই ক্ষেত্রে হয়তো আর একটু বেশি হয়তো বাড়াই দেবে। এখন দেখতেছি 15,000 টাকা দিচ্ছে। আমি হিসাব করে দেখলাম 15,000 মানে আমি ওরে 3 দিন আমি চালাই রাখতে পারবো। এরপরে আবার আমার হাতের অবস্থা এমনই হবে। এরপরে আর যাই হোক, 2-1 দিনের ভিতরে আমি আবার ওর ওষুধটা পরিবর্তন করে দিল। ওর ওষুধটা পরিবর্তন করে এখন আরও মানে একটু মাইল্ড পজিশনের একটা ওষুধ দিল, যেটা আর কি আপনার একটু কম দামি। তখন মানে 200 টাকা না জানি কি এই ওষুধটার দাম। ওই ওষুধটা দিল, অ্যান্টিবায়োটিকটা খুব একটু নর্মাল ধরনের। এটা দেওয়ার পরে আমার উপরে মানে খরচের চাপটা অনেকটা কমে গেল। তারপরও এটা আল্লাহরই রহমত। এখন দেখতেছি ওইটাও বলতেছে যে ওটা সাপ্লাই আছে। 2-1 দিন চালানোর পরে বলতেছে এটার ওষুধের সাপ্লাই আছে, ওষুধটা হসপিটাল থেকে আপনারা পাবেন। তো এখন অনেকটা প্রেশার কমে গেছে। হ্যাঁ, তখন হাতে মনে হয় যে 8-10 হাজার টাকা বা এরকম ছিল। তো 1-2 দিনের ভিতরে বড় ডাক্তার আসলো, এসে দেখলো ওর কিন্তু অপারেশন করার পরে মাজার 2 পাশে 2টা পাইপ জয়েন করে দিয়েছে। ওখান থেকে ওই যে আপনার ওই যেখানে অপারেশনের সময় যেখানে ঘা হয়েছিল ওখানে থেকে আপনার ওইটা কাইটা এগুলো ভালোভাবে ইয়াতে মানে করছে না, ভিতরে কাটাছিরা অংশগুলা প্রসেস করছে। ওখান থেকে কিছু পানি মতো এবং রক্ত মিশ্রিত এরকম নামে ওই দুই মাজার 2 পাশে, এই পেটের 2 পাশ থেকে 2টা পাইপ দেওয়া। তো এখান থেকে নামতেছে। তো প্রতিদিন ওরা এসে মাইপে দেখে যায় যে আসলে কি পরিমাণ যাচ্ছে, এটা কি বেশি যাচ্ছে না কম যাচ্ছে। মানে আসলে ওর যে ওষুধটা মানে অ্যান্টিবায়োটিক দিতেছে আস্তে আস্তে এটা মানে কিওরের পর্যায়ে যাচ্ছে কিনা, মানে আসলে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে কিনা। তো ডাক্তার অবজারভেশন করতে করতে পর্যায়ে বলতেছে যে আপনারা রুগী আর রাখতেছেন কেন এখানে, রুগী নিয়ে যান। ওই দিন নিয়ে চলে আসলাম আমার শ্বশুরের বাসায় যাত্রাবাড়ি, ওখানে নিয়ে আসলাম। এখন নিয়ে আসায় এদিকে এখন অপারেশন সাকসেসফুল হইলাম আর রুগীও আমি বাসায় আনলাম, কিন্তু এখন পরবর্তী অবস্থা আরও এখন বেশি খারাপ হয়ে গেছে। এখন এই যে বাচ্চার প্রতিদিনে দুধ দিতে হয়, বাহিরের দুধ, ও তার মায়ের দুধ পাচ্ছে না। ওর এত হাই পাওয়ারি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে যে ওর বুকের দুধটা মানে হয় না। এই কারণে ওরে বাহিরের দুধ খাওয়াতে হয়। প্রতি 2 দিন 3 দিনে একটা দুধ শেষ হয়। এই করোনার সময়টাতে আপনারা এই দৌড়াদৌড়িগুলো করতেছেন? এই করতেছি একদম চতুর্দিকে কেউ কোনো তো পরবর্তীতে এখন দেখতেছি হাত খালি হয়ে যেতেছে। কারণ ওই বাচ্চার প্রতি 3 দিনে একটা করে দুধ লাগতেছে, পাউডার, মানে যেটা আপনার সেরেলাক বা যে এই জাতীয় যাই হোক বেবিদের জন্য যেগুলো খাওয়ায়। তো ওরা এগুলো খাওয়াচ্ছি, আবার কোনোটাই শ্যুট করতেছে না। এই ওষুধ পাতে বাচ্চার ও আবার আমার ওয়াইফেরও ওষুধ তখন চলতেছে,
হুম মানে বাসায় থাকবে কিন্তু ওর কিছু ওষুধ লিখে দিছে, এই ওষুধগুলা চলবে। এটা নিয়ে আসলাম, আর ও চলাফেরা তো আর ওইভাবে খুব একটা করতে পারতেছে না। এরপরে আমি মোটামুটি একটু মাঠে নামলাম, যে আমার যখন হাতের এই অবস্থা, আর এখন আমি দেখি ওদের বিরুদ্ধে কি করা যায়, বা আমি ওদের কাছ থেকে কিছু টাকা বের করি। যদি টাকা বের করতে পারি তাইলে আমার এই বাচ্চার দুধ মানে আমার খাওয়াতে আমার সুবিধা হবে। কারণ আমার তখন ওই যে লকডাউনের কারণে আমি যেখানে জব করতাম ওখানে লে অফ ঘোষণা করার কারণে আমার বেতন একেবারে কমে গেছে। যে কদিন ডিউটি ওই কদিনের পয়সা, হুম মানে এরকম এক অবস্থা। যে কদিন আমি ছুটিতে ছিলাম এই যে ওয়াইফের এই সমস্যার কারণে আমি হসপিটালে ছিলাম, ওগুলো আমার ছুটি যেগুলো আমার জমা ছুটি আছে ওগুলো থেকে আমার এই যে ছুটি আকারে এগুলো পাস করাইবে তাও না। মানে মোট কথা তোমরা ডিউটি করো নাই, পয়সা পাবা না, হুম এরকম একটা অবস্থা। তা আমার বেতনের 3 ভাগের 1 ভাগ পাওয়া যায়। তা আমি এ দিয়ে কি আমার ঘর ভাড়াই দেবো, না নিজেরা খাবো, না আমার ওয়াইফের ওষুধ দেবো, না বাচ্চার দুধ কিনবো, মানে এই এক অবস্থা। হুম এর ভিতরে থানাতে গিয়ে আমরা ওর নামে একটা নোট লিখছি আর কি, হুম ওই হসপিটালের বিরুদ্ধে যে এই ঘটনা। এখন তারা আমাদের একটা ফয়সালা করে দেবে, আমাদের সাথে একটা সমঝোতা করাই দেবে, বা যেভাবে হোক তাদের ভিতরে অ্যাকশনে না গেলেও তারা এই ভর্তুকিটা দেবে। আমরা এই যতখানি হয়রানি হইলাম, এতে আমরা যতখানি ক্ষতিগ্রস্ত হয়েছি, এইটা মানে ভর্তুকিগুলো ওরা দেবে, আমাদের কথা ছিল এটা। হুম তো এইটা আমরা ইয়াতে বলবো, থানায় বলবো। থানায় বলার পরে ওরা ওদের কিছু টাকা পয়সাও দেওয়া হয়েছে, হুম 10,000 টাকা দেওয়া হয়েছে। দেওয়ার পরে ওরা মানে আমরা দিছি 10,000, ওখানে যাওয়ার পরে মানে ওরা আরো বড় অঙ্ক দিছে। যোগাযোগ করার পরে এরা মুখ বন্ধ করে চুপ করে বসে রয়েছে, চুপ করে বসে রয়েছে। এখন আমরা গেলে আমাদেরকে আর খুব একটা দাম দেয় না, আমাদেরকে মানে কোনো কথা বলে না, নড়ে চড়ে না, ওখানে যায় না, আমাদের জন্য কোনো মানে আগায় না। হুম তখন দেখতেছি না, তো এরা তো আসলে আমরা যদি এদের 10,000 দিই তাহলে ওরা 1 লাখ দিয়ে বয়ে রয়েছে। না ঠিক আছে, আমি এদিকে আর নাই বা গেলাম। আমাকে শুধু একটু বলেন তো যে আজকে এই গল্পটা আপনি কেন বললেন মিডিয়াতে? মানে আপনার ধরেন কোন হাসপাতালে গিয়ে আপনি এই ধরনের সাফার হয়েছেন, কোন হাসপাতালে গিয়ে আপনার এই ক্ষতিগুলো হয়েছে, সেগুলো আমরা প্রচারই করিনি। এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক কেস, হ্যাঁ, পত্রিকায় আমরা আসে এই বিষয়গুলো। ঠিক আছে। কিন্তু আপনার এই গল্পটুকু আপনি কেন বললেন রেডিওতে? হ্যাঁ, আমি আসলে এটা আমি বলছি আসলে মানুষের যে এই অভিজ্ঞতাটা, মানে আমাদের এই যে সাফারিংটা, এটার সম্পর্কে যে ধারণা, এই ধারণাটা মানুষ নেবে, এবং অনেক জায়গা মানুষ যেন বিভিন্নভাবে প্রতারিত না হয়। আমি চাচ্ছি যে মানুষ জানুক যে আসলে বিভিন্ন জায়গায় আমরা আসলে স্বাভাবিকভাবে সব কিছু আমরা সুবিধা পাইতে পারি না। আমরা সমস্যা পড়লে অনেকের কাছ থেকে আমরা সমস্যা